ঠিক আছে, আমরা শুরু করি। উদাহরণ 7 নম্বরের যে চারটা কোশ্চেন কি আমরা পারছি, বাসায় সলভ করছি? উদাহরণ 7 নম্বর, না উদাহরণ 7 থেকে শুরু করব আমি? উদাহরণ 7 নম্বর তোমরা করেছো? না স্যার, হোমওয়ার্ক ছিল তো 1 থেকে 27 পর্যন্ত। আচ্ছা, সেটা আমি জানি, বাট উদাহরণ 7 নম্বর হচ্ছে আমরা করছি কিনা, বাসায় প্র্যাকটিস করছি কিনা উদাহরণ 7? স্যার আমি করি নাই। অন্যরা করছে উদাহরণ 7? আচ্ছা, আমরা না স্যার। উদাহরণ না সাত স্যার। সাত থেকে আমরা করি। দেখো, আহ, আমাদের উদ্দীপকটা দেখো, উদ্দীপকে কি আছে? এ এবং বি নামে দুইটা গ্যাস আছে, এবং এর টেম্পারেচার আছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, চাপ আছে, ভর আছে, আয়তন আছে। সেমভাবে বি এরও হচ্ছে তাপমাত্রা, চাপ, ভর এবং হচ্ছে আয়তনটা দেওয়া আছে। এখন এ নাম্বার কোশ্চেনে বলা হয়েছে যে গ্যাস মিশ্রণের হচ্ছে গিয়ে মোট চাপ নির্ণয় করো। তাহলে দেখো, মিশ্রণের চাপ নির্ণয় করার জন্য আমাদের সূত্র হচ্ছে, যেহেতু আমাদের হচ্ছে গিয়ে এ এবং বি, তাহলে হবে কি পি এ ভিএ প্লাস হচ্ছে পিবি ভিবি ডিভাইডেড বাই মোট আয়তন বিএ প্লাস ভিবি। তাহলে দেখো আমাদের কি কি আছে এখানে। এখানে আমাদের আছে পি এর মানটা কত আছে, চাপ আছে হচ্ছে গিয়ে 740 মিলিমিটার মার্কারি চাপ আছে। আর পিভি এর মানটা কত আছে, দেখো পিভি এর মানটা কিন্তু আমাদের মিলিমিটার মার্কারিতে নাই, পিভি এর মানটা আছে গিয়ে 95 কিলো প্যাসকেল। এখন আমরা দুইটা একই এককে নিতে হবে, পিভিটাকেও যদি হচ্ছে মিলিমিটার এককে নিতে চাই, তাহলে 95টাকে দেখো 101.325 কনভার্ট করলে আমরা অ্যাটমসফিয়ার পাবো। অ্যাটমসফিয়ার থেকে যদি মিলিমিটার নিতে চাও তাহলে আবার 760 গুণ করতে হবে, তাহলে আমরা মিলিমিটার মার্কারি পেয়ে যাব। তাতে আসবে কত? 712.56 মিলিমিটার মার্কারি। একই এককে আমাদের নিতে হয়েছে। এরপরে দেখো আমাদের হচ্ছে আয়তন, বি এর মান কত আছে? বি এর মানটা হচ্ছে গিয়ে 400, একক দেখো উপরে লেখা আছে মিলিলিটার। বিবি এর মান কত আছে? 250 মিলিলিটার। ওকে, তাহলে এখন মানগুলো আমরা বসিয়ে দেই। পি এর মান হচ্ছে কত? পি এর মান হচ্ছে গিয়ে 740। বি এর মান কত? বি এর মান হচ্ছে গিয়ে 400 প্লাস পিবি এর মান হচ্ছে কত? 712.56 ইন্টু হচ্ছে ভিবি এর মান হচ্ছে গিয়ে 250, ডিভাইড হবে 400 প্লাস হচ্ছে 250। এটা ক্যালকুলেশন করে আমরা কত পাবো? আমরা হচ্ছে গিয়ে 729.45 মিলিমিটার মার্কারি চাপ পাবো। এখন এটাকে যদি তুমি অ্যাটমসফিয়ার এককে নিতে চাও তাহলে কি করবা? ফাইনালি হচ্ছে গিয়ে 760 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে অ্যাটমসফিয়ার এককটা পেয়ে যাব। অ্যাটমসফিয়ার হবে 0.9598 অ্যাটমসফিয়ার। আমরা কি বুঝতে পারছি মিশ্রণের চাপ? এই উদাহরণ জি 7 নম্বর আমি করাচ্ছি কারণ হচ্ছে স্যার। এখানে যে চারটা কোশ্চেন আছে এই চারটা কোশ্চেনই হচ্ছে গিয়ে পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই চারটা কোশ্চেন পরীক্ষায়, এই লেভেলের চারটা কোশ্চেন পরীক্ষায় প্রচুর আসে। তাহলে দেখো, আমরা মিশ্রণের চাপ এটা সবাই বুঝতে পেরেছি। মিশ্রণের চাপ আমরা কিভাবে ক্যালকুলেশন করব, আমরা কি বুঝতে পেরেছি এটা? জি স্যার। ওকে, তারপরে দেখো বি নাম্বারে কি বলছে। বি নাম্বারে হচ্ছে বলছে এ এবং বি গ্যাসের ব্যাপন হারের তুলনা করো, মানে কোন গ্যাসটার হচ্ছে ব্যাপন হারটা বেশি সেটা তোমার আইডেন্টিফাই করতে হবে। সো সেটা যদি আইডেন্টিফাই করতে যাও তোমার অবশ্যই আণবিক ভরটা ক্যালকুলেশন করতে হবে, এ এবং বি এর আণবিক ভর ক্যালকুলেশন করতে হবে। তাহলে তুমি ক্যালকুলেশন করো। প্রথমত এ গ্যাসের জন্য আমরা বিবেচনা করব। তাহলে আমাদের এ গ্যাসের হচ্ছে গিয়ে চাপ আছে কত? এ গ্যাসের চাপ আছে হচ্ছে গিয়ে 740 মিলিমিটার মার্কারি। তা এই চাপটাকে দেখো, এখানে পিবি ইকুয়াল টু এনআইটি সমীকরণ ইউজ করব, তাহলে আর এর মানটা আসবে। আর যখনই আসবে তখন সেখানে কন্ডিশন আমাদের ছিল মিলিমিটার থাকলে অ্যাটমসফিয়ার, যে এককই থাকুক না কেন চাপটাকে অ্যাটমসফিয়ার এককে নিতে হবে। বা হচ্ছে 760। তাহলে এখানে আমাদের চাপ আসবে কত? 0.97368 অ্যাটমসফিয়ার চাপ আসলো। এরপরে দেখো আয়তনটা কত আছে। আয়তন আছে এ গ্যাসের হচ্ছে 400 ml। তাহলে এমএলটাকে অবশ্যই লিটারে নিতে হবে। লিটারে নিতে হলে অবশ্যই 400 ভাগ হচ্ছে কত? 1000। তাহলে এখানে কত? 0.4 লিটার হবে।
এরপরে দেখো আমাদের ডাব্লুর মান আছে কত, ডাব্লুর মান আছে 0.82 গ্রাম। টেম্পারেচারটা কত আছে 20 ডিগ্রি, তার 20-র সাথে হচ্ছে 273 যদি যোগ করি 293। আমাদের বের করতে হবে কি, এম এর মানটা বের করতে হবে। তাহলে দেখো আমরা কি লিখতে পারি সূত্র, পিবি ইকুয়াল টু হচ্ছে এন আর টি। তাহলে এন এর পরিবর্তে আমরা ডাব্লু ডিভাইডেড বাই এম আর টি লিখতে পারি। এখান থেকে এম এর মানটা যদি আমরা বের করতে যাই, এম সমান হবে কি ডাব্লু আর টি ডিভাইডেড বাই পিবি। তাহলে দেখো ডাব্লুর মান আছে কত 0.82, আর এর মান লিটার অ্যাটমসফিয়ার এককটা ইউজ করব 0.821, টি এর মান হচ্ছে কত 293, পি এর মান হচ্ছে 0.97368, আয়তনটা হচ্ছে কত 0.4। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখো এম এ গ্যাসের হচ্ছে গিয়ে আমাদের ভর কত আসবে, এ গ্যাসের ভর আসবে গিয়ে হচ্ছে 50.65। এতটুকু বুঝছি এ গ্যাসের ভরটা আমরা কিভাবে বের করেছি, বুঝছি এটা? রেসপন্স করবা তোমরা, কথা বলো না কেন, না বুঝলে তো সেটা বলবা। জি স্যার, বুঝছি। এরপরে যদি হচ্ছে আমরা বি গ্যাসের জন্য হচ্ছে বের করতে যাই, বি গ্যাসের জন্য যে ইনফরমেশন দেওয়া আছে, টেম্পারেচার আছে 20-এর সাথে 273 যদি যোগ করো তাহলে অবশ্যই 293 কেলভিন আসবে। সেমভাবে হচ্ছে চাপের মানটা আছে কত, চাপ আছে দেখো 95 কিলো প্যাসকেল। তাহলে এটাকে হচ্ছে যদি অ্যাটমসফিয়ারে নিতে চাই কি করব, 95কে হচ্ছে 101.325 দ্বারা যদি ভাগ করি, তাহলে 95 ভাগ হচ্ছে 101.325, তাতে কত আসবে 0.9376 অ্যাটমসফিয়ার। এরপরে দেখো আমাদের আয়তনটা কত আছে, আয়তন আছে গিয়ে 250 ml। একে যদি লিটারে নেই তাহলে হচ্ছে 0.25 লিটার আসবে। এরপরে হচ্ছে ডাব্লুর মান আছে কত দ্বিতীয় গ্যাসের 0.2 গ্রাম। আমাদের আণবিক ভরটা বের করতে হবে। তাহলে অ্যাজ ইউজুয়াল দেখো পিবি ইকুয়াল টু আমরা এনআইটি সমীকরণ ইউজ করব। 4 মার্কের জন্য এই কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। এন এর পরিবর্তে হচ্ছে ডাব্লু বাই এম লেখা যায়, তো এখান থেকে যদি এম এর মানটা বের করতে যাই ডাব্লু আই টি ডিভাইডেড বাই হচ্ছে পিবি। তা ডাব্লুর মান আছে কত দেখো, ডাব্লুর মান আছে গিয়ে 0.2, আর হচ্ছে 0.0821, টি এর মান কত, টি এর মান হচ্ছে গিয়ে 293, ডিভাইড হচ্ছে পি এর মান হচ্ছে 0.9376, বি হচ্ছে 0.25। এটা যদি ক্যালকুলেশন করি 0.2 ইন্টু হচ্ছে গিয়ে 0.0821 ইন্টু হচ্ছে 293 ভাগ হচ্ছে 0.9376 ইন্টু হচ্ছে 0.25, কত আসবে, এখানে আসবে 20.525। তাহলে দেখো এমবি এর ভর পাইলাম এটা। এখন এম এর ভর ছিল 50.65 আর এমবি এর ভর পেয়েছি আমরা 20.525। তাহলে এখানে আমরা পাচ্ছি এম এ ইজ গ্রেটার দ্যান এমবি। তাহলে আমরা দেখো আণবিক ভরের সাথে ব্যাপন হারের সম্পর্ক হচ্ছে যার আণবিক ভর বেশি তার ব্যাপন হারটা কম। তাহলে হচ্ছে আমরা বলতে পারি যে বি গ্যাসের ব্যাপন হার বেশি। ওকে, তাহলে এটা আমরা বলতে পারি। এখন তোমার এখানে দেখো অনুপাত ক্যালকুলেশন করছে, হ্যাঁ, তোমাকে অনেক সময় এখানে তুলনা করতে বলছে, তোমাকে অনেক সময় বলে দিতে পারে যে এ গ্যাস এবং বি গ্যাসের অনুপাত হচ্ছে এত। তাহলে আমরা যদি অনুপাতটা ক্যালকুলেশন করে দেখাই, আর এ ডিভাইডেড বাই আর বি ইকুয়াল টু আমরা সূত্র জানি এম বি ডিভাইডেড বাই এম এ। তো রুট ওভার এম বি এর মান ছিল কত 20.525, আর এটা ছিল কত 50.65 ছিল। এটা ক্যালকুলেশন করলে আমাদের 0.64 আসে আর এ ডিভাইডেড বাই আর বি। তাহলে দেখো এখানে তুমি এভাবেও লিখতে পারো আর এ ইকুয়াল টু 0.64 আর বি। তাহলে তোমাকে কোশ্চেনে কিন্তু এভাবেও বলে দিতে পারে যে উদ্দীপক অনুসারে প্রমাণ করো বি গ্যাসের ব্যাপন হার এ গ্যাসের 0.64 গুণ, হ্যাঁ, বা এ গ্যাসের ব্যাপন হার বি না সরি এ গ্যাসের ব্যাপন হার বি গ্যাসের 0.64 গুণ, এটা প্রমাণ করে এভাবে বলতে পারে। আবার তুমি এটা থেকে এভাবেও বলতে পারো আর এ ইস টু আর বি ইকুয়াল টু কত, আমরা বলতে পারি 0.64 ইস টু হচ্ছে 0 মানে 0.1। তো এভাবে বিভিন্নভাবে তোমাকে কোশ্চেন করতে পারে, যে তোমাকে কোশ্চেন করলো যে উদ্দীপক অনুসারে প্রমাণ করো যে এ গ্যাসের ব্যাপন হার বি গ্যাসের হচ্ছে 0.64 গুণ, এটা একটা কোশ্চেন হলো। তোমাকে কার ব্যাপন হার বেশি সেটা একটা কোশ্চেন করতে পারে। অথবা কোশ্চেনটা তোমাকে এভাবেও করতে পারে যে উদ্দীপকের এ গ্যাস এবং বি গ্যাসের অনুপাত হচ্ছে মানে ব্যাপন হারের অনুপাত হচ্ছে 0.64 ইস টু মানে 64 ইস টু হচ্ছে
অন। তাহলে দেখো আর এ ইস টু আর বি ইকুয়াল টু হচ্ছে 0.64 ইস টু হচ্ছে অন আমরা লিখতে পারি। আমরা কি বুঝতে পারছি দুইটা ইনফরমেশন? জি স্যার। ওকে, এরপরে হচ্ছে গিয়ে দেখো সি নাম্বার কোশ্চেনটা যেটা বলা হয়েছে, সি নাম্বারে বলা হয়েছে যে গতিশক্তি নির্ণয় করো, এ গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। তাহলে এ গ্যাসের ইনফরমেশন থেকে আমরা কি পাচ্ছি, এ গ্যাসের হচ্ছে গিয়ে আমাদের ডাব্লুর মান কি বলছে এখানে দেখো কোশ্চেনে বলছে 5 গ্রাম এ গ্যাস, তাহলে ডাব্লুর মানটা আছে কি 5 গ্রাম। ওকে, আগের দিন আমি বলেছিলাম যদি গতিশক্তি অথবা আরএমএস বেগ ক্যালকুলেশন করতে বলে তখন ডাব্লুটা গ্রাম এককে রাখা যাবে না, সেটাকে আমাদের কেজি এককে নিতে হবে। তাহলে দেখো গ্রাম থেকে কেজিতে নিতে গেলে 1000 দ্বারা ভাগ করব, তাহলে এটাকে আমরা লিখতে পারি 5 ইন্টু 10^3। এ গ্যাসের ভর পেয়েছিলাম 50.65। ওকে, এখন দেখো তাহলে এই 50 পয়েন্ট হচ্ছে গিয়ে 65 না সরি 63 ছিল না 65ই ছিল, তাহলে এই আণবিক ভরটাকেও আমরা কিসে নিব, অবশ্যই হচ্ছে গিয়ে কেজিতে নিতে হবে। তাহলে কেজিতে নাও, এটা তো আমাদের অ্যাকচুয়ালি গ্রাম এককে ছিল, তাহলে এটা কেজিতে নিলে কি 10^3 হবে। এবং এই আরএমএস বেগ এবং গতিশক্তির জন্য আমরা বলেছিলাম আর এর মানটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার না, এখানে এসআই এককে ইউজ করব। তাহলে এসআই এককে আর এর মানটা হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল। টি এর মানটা কি ছিল, এর জন্য 293 কেলভিন ছিল। এখন তোমাকে গতিশক্তিটা বের করতে বলছে ইকে ইকুয়াল টু হোয়াট। তাহলে দেখো ইকে ইকুয়াল টু আমাদের জানি কি গতিশক্তির জন্য 3/2 এন আর টি জানি, তাহলে 3/2 এন এর পরিবর্তে ভেঙে হচ্ছে ডাব্লু বাই এম লিখতে পারি। এখন তুমি মানগুলো বসিয়ে দাও, ডাব্লু এর মান কত, ডাব্লু এর মান আছে গিয়ে 5 ইন্টু হচ্ছে গিয়ে 10^3। এম এর মান কত 50.65 ইন্টু হচ্ছে 10^3 ইন্টু আর এর মান হচ্ছে 8.314 ইন্টু হচ্ছে কত, টি এর মান হচ্ছে 293। তাহলে 1.5 3/2 1.5 আসে ইন্টু হচ্ছে গিয়ে 5 10^3 50.65 10^3 ইন্টু হচ্ছে গিয়ে 8.314 ইন্টু হচ্ছে গিয়ে 293। তাতে কত আসলো দেখো 360.7 অন, এককটা হবে কত জুল। তাহলে আমরা দেখো ইকেটা পেয়ে গেলাম। বুঝছি অঙ্কটা? জি স্যার। ওকে, এরপরে দেখো ডি নাম্বার কোশ্চেনটা বলো। স্যার আরএমএস ক্ষেত্রে আর গতিশক্তির ক্ষেত্রে কি বি কে লিটার এককেই রাখবো নাকি অন্য কোনোটা না, চেঞ্জ ওখানে করতে হবে? ওখানে দেখো আরএমএস বা হচ্ছে গতিশক্তির ক্ষেত্রে ভি কিন্তু আমাদের লাগে না। কারণ লাগে না কেন, তুমি যদি সূত্রটা দেখো ইকে এর পরিবর্তে আমরা কি জানি 3/2 এনআইটি, আরএমএস বেগের পরিবর্তে জানি কি √3 ডিভাইডেড বাই এম, যেখানে আমাদের চাপ এবং আয়তনটা কিন্তু নেই। বুঝতে পেরেছো? জি স্যার, বুঝছি। ওকে, এখন দুইটা গ্যাসের ভিতরে আরএমএস বেগের কম্পেয়ার করতে বলছে, তাহলে সি অফ এ লিখতে পারি এ গ্যাসের আরএমএস বেগ, তাহলে √ কি হবে 3RT ডিভাইডেড বাই এম এ। আর বি গ্যাসের আরএমএস বেগ কি হবে, সিবি হচ্ছে √3RT ডিভাইডেড বাই এমবি হবে। এখন দেখো দুইটার অনুপাত বের করতে, কোশ্চেনটা কি দুইটার তুলনা করতে বলছে, তা তুলনা করলে আমরা যদি অনুপাতটা বের করতে যাই সিএ ডিভাইডেড বাই সিবি ইকুয়াল টু লিখতে পারি 3IT ডিভাইডেড বাই হচ্ছে এম এ 3IT ডিভাইডেড বাই এমবি। তাহলে দেখো √3IT ডিভাইডেড বাই টোটালটাই যেহেতু রুট আছে আমি একবারে হচ্ছে গিয়ে টোটালটার উপরে রুট দিয়ে দিই এমবি ডিভাইডেড বাই 3IT, এটা কাটা যায়। তাহলে আমরা দেখো এমবি ডিভাইডেড বাই হচ্ছে এমএ লিখতে পারি সিএ ডিভাইডেড বাই সিবি। এখন দেখো আমরা হচ্ছে এমবি এর মান পেয়েছিলাম কত, এমবি এর মান পেয়েছিলাম হচ্ছে 20.53 এবং হচ্ছে এম এর মান পেয়েছিলাম কত 50.65। এটা ক্যালকুলেশন করলে 0.64 চলে আসলো। ঠিক আছে, তাহলে দেখো আমরা হচ্ছে সিএ ডিভাইডেড বাই সিবি সমান এটা পেয়েছি, এটাকে যদি অনুপাত আকারে লিখতে যাই সিএ ইস্টু হচ্ছে সিবি ইকুয়াল টু হবে কত 0.64 ইস্টু হচ্ছে 1। তাহলে কম্পেয়ার করে মানে করা গেল। আমরা দেখো এখন এখানে লাস্টে এসে আরএমএস বেগের কম্পেয়ার করতে বলেছে,
যেখানে দেখো তোমার এম এ এর মান এবং এম বি এর মানটা জানতে হয়েছে। এখন যদি হচ্ছে বি নাম্বার কোশ্চেনে তুমি এম এ এবং এম বি এর মানটা বের করে এসেছো বিদায় এখানে খুব সহজে ইউজ করতে পেরেছো। কিন্তু যদি তুমি হচ্ছে এম এ এবং এম বি এর মানটা যদি বের করা না থাকতো, এই অঙ্কটাই এই কোশ্চেনটাই যদি তোমাকে শুধু করা হতো, তখন কিন্তু এম এ এবং এম বি এর মানটা বের করে তারপর এই সূত্রটা ইউজ করতে হইতো। আমরা কি বুঝছি বিষয়টা? আমরা জি বুঝছি, স্যার। আমরা বুঝছি। তাহলে হচ্ছে আমরা এখন এক্সারসাইজে চলে যাই। বলো 2 নম্বরে কারো প্রবলেম আছে কিনা, বলো কার কোনটায় প্রবলেম আছে? 2 3 4, 2 3 4-এ কারো কোনো প্রবলেম আছে কিনা, একটু কুইক রেসপন্স করবা। 2 3 4-এ কারো কোনো প্রবলেম আছে কিনা? নেই। পাঁচে, স্যার নাই। পাঁচে প্রবলেম আছে কারো? হ্যাঁ স্যার, চারের ক্যালোরিটা বের করতে পারি নাই। আচ্ছা, ক্যালোরি হচ্ছে মানে 4 তুমি দেখো 4-এ হচ্ছে গিয়ে তুমি জুলে জুলে বের করতে পারছো নাকি? জি স্যার, জুল পর্যন্ত পারছি। জুলে কত পেয়েছো? 85 পয়েন্ট ওইটা আসছে জুলে। মানে কত আসছে? যেহেতু এককে আর্ক একক দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে তোমার আর এর মানটা কিন্তু আর্ক একক ইউজ করতে হয়েছে। দেখো 4 নাম্বারটা আমি করি। 4 নাম্বারে আমাদের বলছে 27 ডিগ্রি উষ্ণতায় 1 গ্রাম কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ, এর গতিশক্তি আর্ক এবং ক্যালোরি এককে নির্ণয় করো। যেহেতু তোমার গতিশক্তিটা আর্ক একক বলে দিয়েছে, তোমাকে ফিক্সড করে দিয়েছে, তাহলে টি এর মান বলছে কত? 27 ডিগ্রি। 27 ডিগ্রি মানে হচ্ছে কি 300 কেলভিন। ওকে, 300 কেলভিন হচ্ছে এটা দেওয়া আছে। এখন 1 গ্রাম কার্বন ডাই অক্সাইড, তাহলে এখানে ডাব্লুর মান আছে কত? 1। কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত? 44। 44 কিনা বলো? 44। এখন দেখো এখানে আমাদের আর্ক এককে আমরা আর এর মানটা কত জানি? 8.314 ইন্টু 10⁻7। এটা আমরা আর্ক এককে জানি, ঠিক আছে? এখন দেখো এই ইনফরমেশন দেওয়া আছে। এখন আমরা ইকে ইকুয়াল টু কি লিখতে পারি? 3/2 এন আর টি। তাহলে দেখো 3/2 এন এর পরিবর্তে ডাব্লিউ ডিভাইডেড বাই এম আর টি লিখতে পারি। তাহলে 3/2 ডাব্লুর মান 1, কার্বন ডাই অক্সাইড, আর এর মান হচ্ছে 8.314 ইন্টু হচ্ছে 10⁻7, টি এর মান হচ্ছে কত? 300। এটা ক্যালকুলেশন করলে তোমার কত আসবে? এটা ক্যালকুলেশন করলে আর্ক এককে গতিশক্তির মানটা 8.5 ইন্টু হচ্ছে 10⁸ আর্ক এককে পেয়ে গেলাম। এতটুকু বুঝছি আমরা, এতটুকু জি বুঝছি। স্যার। আচ্ছা, এখন আর্ক একক থেকে যদি তুমি মানে প্রথমত হচ্ছে গিয়ে জুলে কনভার্ট করতে হবে। তুমি যদি ক্যালোরিতে যেতে চাও তাহলে জুল এককে তোমার নির্ণয় করতে হবে। তাহলে আগে জুল এককে যদি ক্যালকুলেশন করতে যাও, তখন সেম জিনিসটা জুল এককে কিভাবে ক্যালকুলেশন করতা? 300 কেলভিন, ডাব্লিউ ইকুয়াল টু 1, এম ইকুয়াল টু কত? 44, আর এর মান হচ্ছে কত? 8.314 ইউজ করতা। দেন হচ্ছে 3/2 এন আর টি। তাহলে দেখো 3/2 ডাব্লিউ বাই এম আর টি যখন ইউজ করবা, তাহলে 3/2 144, 8.314 আর হচ্ছে কত? 300। তাহলে হয় কত? 3 ইন্টু হচ্ছে 8.314, 300 ভাগ হচ্ছে গিয়ে 88। তাহলে কত আসে দেখো? 85.0295 আসলো জুল। এখন জুল থেকে ক্যালোরিতে যদি যেতে চাও, তাহলে তোমার যেটা করতে হবে 85.0295 4.2 দ্বারা ভাগ করতে হবে। একে যদি 4.2 দ্বারা ভাগ করো, তাহলে আমরা কত পাবো? 20.25 ক্যালোরি। কারণ আমরা জানি 1 জুল ইকুয়াল টু হচ্ছে 4.2 ক্যালোরি। বুঝতে পারছি? জি স্যার। পাঁচ, স্যার আমার না 3 মিলে নাই অ্যানসার। 3 মিলে নাই? 3 মিলে নাই নাকি বললাম? স্যার আমার এই পয়েন্টে সমস্যা হয়েছে, পয়েন্টে তাছাড়া সামান্য, মিলছে। পয়েন্টে সামান্য প্রবলেম হলে ওটা কোনো বিষয় নয়। 3-এ কি বলছে দেখো? 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, টি আছে হচ্ছে 298 কেলভিন। এরপরে হচ্ছে কি আমাদের চাপ দেওয়া আছে কত? চাপ দেওয়া আছে হচ্ছে 0.987 অ্যাটমসফিয়ার। আয়তন দেওয়া আছে কত? 250 সেন্টিমিটার কিউব।
অনুসমের গতিশক্তি নির্ণয় করতে বলছে, তাহলে ইকে সমান হচ্ছে গিয়ে আমরা জানি 3/2 nRT। তো 3/2 nRT, এখানে দেখো এনটাকে আমরা যদি ভাঙাই, এনটাকে ভাঙাইলে কিন্তু আমরা কারেক্ট জিনিসটা পাবো না, কারণ হচ্ছে এখানে দেখো অণু বা কিছুই কিন্তু দেওয়া নেই, আছে দেওয়া দেওয়া নেই। সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি করতে হবে, এক মিনিট, এন এর মানটা হচ্ছে পিবি সমান এনআইটি সমীকরণ দিয়ে, পিবি ইকুয়াল টু এনআইটি সমীকরণ থেকে আমরা এন এর মানটা আগে ক্যালকুলেশন করে নিব। হ্যাঁ, পিবি ইকুয়াল টু এনআইটি সমীকরণ থেকে আগে আমরা এন এর মানটা ক্যালকুলেশন করে নিব, দেন আমরা সমীকরণে বসালি হয়ে যাবে। তাহলে দেখো আমরা হচ্ছে প্রথমত এখানে পিবি সমান হচ্ছে এন এর মানটা যেহেতু দেওয়া নাই, পি এবং বি এর মানটা দেওয়া আছে, তাহলে দেখো আমরা লিখতে পারি পিবি ডিভাইডেড বাই আরটি। তাহলে পি এর মানটা কত আছে, দেখো পি এর মানটা 0.987 ইন্টু হচ্ছে গিয়ে টি এর মানটা কত আছে বি এর মানটা কত আছে, বি এর মানটা হচ্ছে গিয়ে 250। 250 তো সেন্টিমিটার কিউব আছে, সেন্টিমিটার কিউব মানে হচ্ছে কি, সেন্টিমিটার কিউব মানে হচ্ছে 200, এটাকে যদি লিটারে নিতে চাও তাহলে কত 0.25 লিটার চলে আসবে। সেন্টিমিটার কিউব মানে হচ্ছে মিলিলিটার, তাহলে সেটাকে অবশ্যই লিটারে নিতে হবে। এরপরে তুমি আর এর মানটা লিটার অ্যাটমসফিয়ার এককটা ইউজ করবা, এবং টি এর মানটা কত 298। সো এটা যদি আমরা ক্যালকুলেশন করি 0.987 ইন্টু হচ্ছে 0.250 ডিভাইড হচ্ছে কত 0.0821 ইন্টু হচ্ছে গিয়ে 298, তখন এখানে কত আসবে 0.01। এটা হচ্ছে আমাদের এন এর মান। এন এর মানটা বের করা বুঝছি আমরা, এন এর মান হচ্ছে স্যার 0.01। এখন এখানে অবশ্যই এটা ইউজ করতে হবে, এবং টি এর মান কত 298। তাহলে ক্যালকুলেশন করো 1.5 ইন্টু হচ্ছে 0.01 ইন্টু হচ্ছে গিয়ে 8.314 ইন্টু হচ্ছে গিয়ে 298, তাতে কত আসবে 37.16 জুল আসছে, 37.50 জুল। হ্যাঁ, একটু ডিফারেন্স আসে, 37.16 জুল আসবে, বুঝছি। জি স্যার। ওকে, তারপরে 5 নাম্বার বলো, 5 নাম্বারে প্রবলেম আছে কিনা। 5 নাম্বার হয়েছে সবার? স্যার 5 তো মিলছে। আচ্ছা, 6 নাম্বার। জি স্যার, এটা একটু সমস্যা আছে। ওকে, তো দেখো 6 নাম্বার, 6 নাম্বারে কি বলছে, 6 নাম্বারে বলছে যে উষ্ণতায় হাইড্রোজেন গ্যাস অণুগুলোর গড় গতিশক্তি এত কিলোজুল পার মোল, সেই উষ্ণতায় হাইড্রোজেন অণুর গড় বর্গবেগের বর্গমূল নির্ণয় করো। মানে হাইড্রোজেনের আরএমএস বেগটা বের করতে বলছে। এখন যে উষ্ণতাটা বলছে সেই উষ্ণতাটা তুমি জানো না, তো সেই উষ্ণতা তোমার যদি ক্যালকুলেশন করে নিতে হবে, তোমার গতিশক্তির মানটা তোমার দেওয়া আছে। ফার্স্ট অফ অল গতিশক্তি কত দেওয়া আছে দেখো, 3.742 কিলোজুল পার মোল দেওয়া আছে। এখন কিলোজুল থেকে যদি হচ্ছে জুলে যেতে চাও, এখানে কিলোজুল দেওয়া আছে না, তা কিলোজুল থেকে যদি জুলে যেতে চাও 3 পয়েন্ট এটা, তাহলে এখানে কি কিলোর জন্য কি 10 কিউব চলে আসবে জুল পার মোল, তাহলে 10 কিউব নিয়ে আসলা। এরপরে দেখো আমাদের হচ্ছে অবশ্যই এখানে মোলার গ্যাস দ্রবক, তো এসআই একক একটা আমরা ইউজ করতে হবে। এবং এম এর মান কি বলছে, হাইড্রোজেন গ্যাস বলছে না, তাহলে হাইড্রোজেন গ্যাস এম কত 2, তো 2কে হচ্ছে গিয়ে আমরা কেজি এককে নিলে কি ইনভার্স 3 হবে, 1000 দ্বারা ভাগ করব। তাহলে এখন দেখো এখানে ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে আমরা গতিশক্তি সমান জানি কি, গতিশক্তি ইকে সমান হচ্ছে 3/2 nRT। এখন এন এর পরিবর্তে হচ্ছে গিয়ে তোমার বলছে কি, এন হচ্ছে গিয়ে গড় গতিশক্তির জন্য যখন নির্ণয় করব, গড় গতিশক্তির জন্য আমরা সূত্র এনআরটি জানি না, গড় গতিশক্তির জন্য এনটা ইগনোর করা হয়। এটা একটু জানতে হবে তোমার, যে যখন গড় গতিশক্তি বলবে তখন হচ্ছে মোল সংখ্যাটা আর থাকবে না, মোল সংখ্যাটা ইগনোর হবে, 3/2 RT তোমার সমীকরণটা হবে। তাহলে দেখো এখানে গতিশক্তির মানটা তোমার দেওয়া আছে কত 3.742 ইন্টু হচ্ছে 10 কিউব, 3/2, আর এর মান 8.314 ইন্টু হচ্ছে টি, টি এর মানটা তোমার বের করতে হবে। তাহলে দেখো এখানে ক্যালকুলেশন করি, 3.742 10 কিউবের সাথে তুমি 2 গুণ করবা, তারপর ভাগ করবা কত 3 ইন্টু হচ্ছে গিয়ে 8.314, ভাগ করলে আমরা টি এর মানটা পেয়ে যাব। তো টি এর মানটা কত পেলাম দেখো, টি এর মানটা পেলাম আমরা 300 কেলভিন পেলাম।
300 কেলভিন পাওয়ার পর এখন তুমি দেখো আরএমএস বেগটা যদি ক্যালকুলেশন করতে যাও √3 ডিভাইডেড বাই এম। এখন কোন গ্যাসের? ওই হাইড্রোজেন গ্যাসেরই তোমার আরএমএস বেগ বের করতে বলা হয়েছে। তাহলে দেখো 3 আর এর মান কত 8.314, টি এর মান কত পাইলাম এই যে 300 কেলভিন বের করলাম, আর হাইড্রোজেনের ভর কত 2 ইন্টু 10⁻³ তাহলে আরএমএস বেগটা আমরা পেয়ে যাব 3 ইন্টু 8.314 ইন্টু হচ্ছে গিয়ে 300 ডিভাইড হচ্ছে গিয়ে 2 ইন্টু 10⁻³ তাহলে আমাদের আসবে কত 1934.24 মিটার পার সেকেন্ড। আমরা বুঝছি 1934 আমাদের হচ্ছে কত 5 নাম্বার না 6 নাম্বার ছিল? 6 নাম্বার 1926 অ্যান্সার তো মিলে না। আচ্ছা যাই হোক অ্যান্সার এটাই হবে 1934ই হবে। ভুল নাই স্যার বলো। স্যার উদাহরণ একে তো ওই গড় গতিশক্তি বের করার ক্ষেত্রে তো এন মানে এন এর পরিবর্তে ক্যাপিটাল এন বাই এন দিয়ে করছে না তো মানে বুঝি ওইটা না গড় ইগনোর করবো গতিশক্তির কেন জন্য কি? এটা? বুঝি না গড় গতিশক্তির জন্য স্যার উদাহরণ একে তো এন এর পরিবর্তে ক্যাপিটাল এন বাই এন দিয়ে করছে না তো মানে অ্যাভোগাড্রো সংখ্যাটা ব্যবহার করছে এখানে না না এটা না ওখানে ignore করবো। উদাহরণ একে তোমাকে কি বলছে দেখো একটা অক্সিজেন একটা, তার মানে কি ওখানে অণুর সংখ্যা দেওয়া ছিল, অণুর সংখ্যাটা দেওয়া ছিল, বড় হাতের এন এর মান তোমার 1 দেওয়া ছিল, তাই হচ্ছে এন এর পরিবর্তে এন ডিভাইডেড বাই এন এ লিখছে। বুঝছো বিষয়টা? উদাহরণ একে তোমাকে বলছে একটি অক্সিজেন অণু, তাই একটি অক্সিজেন অণু মানে কি অণুর সংখ্যা হচ্ছে 1। এখানে কিন্তু এমন কিছু বলে নাই, এখানে বলছে শুধু হচ্ছে গড় গতিশক্তি। বুঝছো ডিফারেন্স? বুঝছো? জি স্যার। ওকে মরিয়ম ডিফারেন্স বুঝছো? জি স্যার। ওকে ঠিক আছে। এরপরে 7-8 বলো, 7-8 প্রবলেম আছে? তার সাথে আসে 7-এ প্রবলেম আছে। তা 7-এ কি বলছে দেখো যে স্থির উষ্ণতায় 1 লিটার আয়তনের একটা পাত্রে নাইট্রোজেন গ্যাসের হচ্ছে এতটি অণু বর্তমান, অণুগুলোর আরএমএস বেগ এত মিটার পার সেকেন্ড হলে অণুগুলির মোট গড় গতিশক্তির মান এবং গ্যাসের তাপমাত্রা নির্ণয় করো। ওকে তাহলে দেখো সি এর মানটা দেওয়া আছে কত, আরএমএস বেগটা তোমার কোশ্চেনে দেওয়া আছে, সি এর মানটা দেওয়া আছে 10 কিউব মিটার পার সেকেন্ড, তারপর আয়তনটা দেওয়া আছে তোমার, তাই না? তাহলে আমরা দেখো নর্মালি 1 মোল নাইট্রোজেন সমান জানি কি অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু, তাই না? আমরা 1 মোল সমান জানি কি 1 মোল নাইট্রোজেন ইকুয়াল টু আমরা লিখতে পারি যেমন 28 গ্রাম, সেমভাবে 6 পয়েন্ট এত ইন্টু হচ্ছে 10⁻23টি অণু, এটা আমরা লিখতে পারি না? তাহলে আমরা বলতে পারি এখন এতটুকু সমান, এরাও তো পরস্পর সমান, তাহলে দেখো 6.023 ইন্টু 10⁻23টি অণু ইকুয়াল টু কত 28 গ্রাম, এতটি নাইট্রোজেন অণু সমান 28 গ্রাম লেখা যায়। এখন তোমার দেখো বলছে কি নাইট্রোজেন গ্যাসের অণু আছে কত 10⁻23, তাহলে একটি নাইট্রোজেন অণু সমান কত হবে বলো 28 ডিভাইডেড বাই 6.023 ইন্টু হচ্ছে 10⁻23, তারপর বলছে 10⁻23 জন্য কত হবে 10⁻23 জন্য হবে 28 ইন্টু হচ্ছে 10⁻23 ডিভাইড হচ্ছে 6.023 ইন্টু 10⁻23, তো এটা ক্যালকুলেশন করো 28 10⁻23 ভাগ হচ্ছে 6.023 10⁻23, এখানে কত আসবে 4.65 গ্রাম চলে আসলো। ওকে তো এই গ্রামটাকে তোমার তো যেহেতু আমাদের হচ্ছে গিয়ে গতিশক্তি নির্ণয় করতে হবে, তাহলে গ্রামটাকে অবশ্যই তুমি কেজি এককে নিবা, তাহলে এত কেজি আমরা পেলাম, এতটুকু বুঝছি আমরা। তাই এটা কিসের মান? নাইট্রোজেনের এম এর মান, ওই অণুর সাপেক্ষে নাইট্রোজেনের এম এর মান। এখন তুমি আরএমএস বেগ বের করো, সি সমান হচ্ছে √3RT ডিভাইডেড বাই হচ্ছে কি এম। এখন সি এর মানটা তোমার কত দেওয়া আছে দেখো 10 কিউব সি এর মানটা দেওয়া ছিল, √3 ইন্টু হচ্ছে 8.314, টি এর মানটা তুমি জানো না, এম এর মানটা কত পাইলা 4.65 ইন্টু হচ্ছে 10 কিউব। এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে এটাকে স্কোয়ার করবা 10 কিউব স্কোয়ার ইন্টু হচ্ছে কত হবে 4.65 10⁻³ ভাগ হবে কত, ভাগ হবে গিয়ে 3 ইন্টু হচ্ছে গিয়ে 8.314,
8.314 করলে আমরা টেম্পারেচারটা পেয়ে যাব। টেম্পারেচার পাবো কত? 186.43 কেলভিন। টেম্পারেচারটা বুঝছি এতটুকু টেম্পারেচার পর্যন্ত? বলো বুঝছি কিনা? টেম্পারেচারের জি পরে স্যার। তোমাকে গতিশক্তি বের করতে বলছে, তাহলে হবে কি 3/2 RT। এটাও কিন্তু আমাদের হচ্ছে গিয়ে, দেখো এটা আমাদের কি ছিল সাথে, সাথে কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে যখন এন এর মানটা আমি আগেও বলেছিলাম, যখন এন এর মানটা একদম কোথাও কিছু উল্লেখ থাকবে না তখন তুমি চাইলে এটাকে ইগনোর করতে পারো, বা এখানে মোট গড় গতিশক্তি বলছে, গড় গতিশক্তির জন্য আমরা 3/2 RT সমীকরণ লিখতে পারি। তাহলে দেখো 3/2 আর এর মানটা আমাদের কত হবে? আর এর মানটা হচ্ছে 8.314, টি এর মানটা পেয়েছি 186.43। তো এর সাথে আমরা 8.314 ইন্টু হচ্ছে 1.5, 2325 পাবো আমরা, 2325 জুল। তাহলে দেখো 2325 জুল, এখানে যদি এখন তোমাকে দশমিক আকারে লিখছে, মানে 3 ঘর পেছনে গেছে, তাহলে এখানে কি 10 কিউব জুল আসবে না? এখন তুমি চাইলে এটাকে কিন্তু এভাবেও লিখতে পারো, 2.325 কিলো জুলও লিখতে পারো। সো ডিপেন্ড করে তুমি কিভাবে লিখতে চাচ্ছ। এটাও কারেক্ট অ্যান্সার, এটাও কারেক্ট অ্যান্সার, এটাও কারেক্ট অ্যান্সার। ওকে, 7 নম্বর বুঝছি। জি স্যার, কিন্তু স্যার টি এর মানটা তো মিলে নাই। টি এর মান কত আসছে ওদের? তো অনেক বড়। 1100। না, এটাই অ্যান্সার আসবে। এটাই দেখো, এই টি এর মানটা ব্যবহার করে আমরা কিন্তু এটা মিলাইতে পারছি, তাহলে অবশ্যই ওদের টি এর অ্যান্সারে ভুল আছে। বুঝছো বিষয়টা? জি স্যার। ওকে, স্যার, হ্যাঁ বলো। স্যার আমার তো মিলছে। টি এর মান ওইটা দিয়ে তাহলে তোমার গতিশক্তি মিলছে কেমনে? কিভাবে মিলাইছো টি এর মান? যে স্যার ওইটা দিয়ে তো গতিশক্তি মিলছে, আমি তো বুঝতে না, ভুল আছে, অবশ্যই তুমি ভুল করেছো। টি এর ওইটা দিয়ে তো তোমার জীবনেও মেলার কথা না। যদি ওইটা আমরা ইউজ করি দেখি কি আসে, 1.5, 8.314 ইন্টু হচ্ছে গিয়ে কত, টি এর মান হচ্ছে গিয়ে ওখানে 1122.6, তাতে তোমার আসবে 13,999, মানে 14,000 আসবে। আর আমাদের আসে তোমার তাহলে হচ্ছে গতিশক্তি আসবে 14,000, আর আমাদের আসছে 2325। তাহলে মিলবে কেমনে? ওই টেম্পারেচার দিয়ে কখনোই মিলবে না। বুঝছো বিষয়টা? ভুল নাই, আমাদের এখানে ভুল নেই। ওকে, বুঝছো? তুমি ক্যালকুলেশন করে দেখো পরে, অবশ্যই ভুল হয়েছে।